ছোটবেলা থেকেই টমের প্ল্যানচেট ব্যাপারটায় খুব আগ্রহ। টমের এখন ক্লাস 8। খুব রিসেন্টলি বাবার কাছ থেকে শুনেছে প্ল্যানচেটের ওপর সাংঘাতিক একটা ঘটনা, আর সেটা শোনার পর থেকেই টমের খুব আগ্রহ বেড়ে গেছে ব্যাপারটার ওপর। টমের বাবা কলেজে পড়ায়, বাংলার অধ্যাপক। প্রফেসর সামন্ত বলে বাবার এক বন্ধুর ছেলে এবার উচ্চ মাধ্যমিক দিয়েছে। পড়াশোনায় নাকি ভীষণ ভালো, মাধ্যমিকে স্টার পেয়েছে। শুধু স্টার বললে ভুল হবে, ওদের ডিস্ট্রিক্টে প্রথম হয়েছে। এবারে উচ্চ মাধ্যমিকেও নাকি ফাটাফাটি পরীক্ষা দিয়েছে। জয়েন্টে চান্স তো পাবেই। সে নাকি ডাক্তার হতে চায়। টমের বাবা রোজ এসে তারই গল্প করে, বোধহয় টমকে মোটিভেট করার জন্য। সে যাই হোক, একদিন টমের বাবা কলেজ থেকে ফিরে টমের মাকে বলল, জানো, কাল প্রফেসর সামন্ত রবীন্দ্রনাথের আত্মাকে প্ল্যানচেট করে ডেকেছিল ওনার ছেলের রেজাল্ট জানার জন্য। ধ্যাত, তুমি মজা করছো। সত্যিকারে প্ল্যানচেট করে আত্মা নামানো যায় নাকি? না গো, মজা করছি না, সত্যিই ডেকেছিল রবীন্দ্রনাথকে। শুধু তাই নয়, রবীন্দ্রনাথ নাকি বলেছেন অভিজিৎ এবারে উচ্চ মাধ্যমিকে 825 পাবে। বলো কি গো? টমের মা চোখ কপালে তুলে বিস্ময়ে জবাব দিল। তখন 1000 নম্বরে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হতো, এখন কততে হয় জানি না। যাই হোক, 825 মানে 82.5%। তখনকার দিনে ভয়ঙ্কর ভালো মার্কস। যাই হোক, রেজাল্ট যখন বেরোলো তখন দেখা গেল অভিজিৎ 826 পেয়েছে, অর্থাৎ রবীন্দ্রনাথের ভবিষ্যৎবাণীর থেকেও 1 নম্বর বেশি, মানে প্রায় মিলেই গেছে। আর এইটা হওয়ার পর থেকেই টমের মনে প্ল্যানচেট ব্যাপারটা ধীর ও বদ্ধমূল হয়ে বসেছে। না, একদিন প্ল্যানচেটে বসতেই হবে। টমের পড়াশোনা ওর বাবাই দেখে। বাবা বাংলার প্রফেসর হলেও টমের বাংলা থেকে শুরু করে ইংরেজি, অঙ্ক, বিজ্ঞান, ইতিহাস, ভূগোল সবই দেখে। পড়াশোনায় খুব ভালো ছিল টমের বাবা, ক্লাসে ফার্স্ট হতো। আসলে সায়েন্সেরই স্টুডেন্ট ছিল, কিন্তু বেজায় গরিব ছিল, তাই ডাক্তার বা ইঞ্জিনিয়ার কোনোটাই হয়ে ওঠা হয়নি। কিন্তু ডাক্তার ইঞ্জিনিয়ার না হয়ে বাংলার অধ্যাপক হওয়ার জন্য টমের বাবার কোনো ক্ষোভ ছিল না, বরং বরাবরই বলে, আমার যা আর্থিক অবস্থা ছিল তাতে গ্রামে বাকসাকি হিসেবেই বাকি জীবন কেটে যাওয়ার কথা। সে জায়গায় আমি যে এখন কলেজের অধ্যাপক, সেটাই আমার কাছে একটা বিশাল পাওয়া। সত্যি মানুষের চাওয়া পাওয়ার কোনো অন্ত নেই, তাই অল্পতে খুশি হওয়ার মন্ত্রটা টমের বাবা শিখে নিয়েছিল খুব তাড়াতাড়ি। ছেলেকেও সেভাবেই মানুষ করতে চায়। একদিন কলেজ থেকে বাড়ি ফিরে টমের বাবা বসেছে টমকে অঙ্ক করাতে। কয়েকটা অঙ্ক টমকে করতে দিয়ে ওর বাবা পরের দিনের কলেজের পড়ানোর টপিকটা ঝালিয়ে নিচ্ছে। টম অঙ্ক করতে করতে হঠাৎ বাবাকে জিজ্ঞেস করল, আচ্ছা বাবা, প্ল্যানচেট করে কি সত্যিই আত্মা নামানো যায় গো? যায় হয়তো। সামন্ত তোর ছেলের রেজাল্ট আগে থেকে ওইভাবেই জানলো। স্বয়ং রবীন্দ্রনাথও নিজেই প্ল্যানচেট করেছেন। হ্যাঁ, রবীন্দ্রনাথ? সত্যি? হ্যাঁ রে, সত্যি। কিভাবে করতো? প্ল্যানচেটে একজন মিডিয়াম থাকে, মানে যার মাধ্যমে আত্মা কথা বলবে। রবীন্দ্রনাথ যে প্ল্যানচেট করতেন তাতে মিডিয়াম হতো তার বন্ধু মোহিতচন্দ্র সেনের কন্যা উমা। তার ডাকনাম ছিল বুলা। এই প্ল্যানচেটের একজন আহ্বায়ক থাকে, সেটা হতেন স্বয়ং রবীন্দ্রনাথ। আত্মার সঙ্গে কথোপকথনের লিপিকার হিসাবে আসতেন অমিয়চন্দ্র চক্রবর্তী ও মোহনলাল গঙ্গোপাধ্যায়। প্ল্যানচেটের সঙ্গী হতেন স্বয়ং অবনীন্দ্রনাথ ঠাকুর, নন্দলাল বসু, মীরা দেবীর মতো বিখ্যাত লোকেরা। রবীন্দ্রনাথ ঠাকুর যাদের প্ল্যানচেটের মাধ্যমে আনতেন তাদের মধ্যে ছিল তার কনিষ্ঠ পুত্র সমীন্দ্রনাথ, জ্যেষ্ঠ কন্যা মাধুরীলতা, সত্যেন্দ্রনাথের মতো লোকেরা। হ্যাঁ,
নিজের ছেলে মেয়েদের ডাকতো প্ল্যানচেট করে? টম অবাক বিস্ময়ে জিজ্ঞেস করল ওর বাবাকে। মাত্র 11 বছর বয়সে কলেরায় ভুগে মারা গিয়েছিল সৌমীন্দ্রনাথ, আর মাধুরীলতা দেবী মারা যান 31 বছর বয়সে যক্ষ্মায় ভুগে। সেই সব দুঃখ কষ্ট ওনার বিভিন্ন গানে, কবিতায়, সৃষ্টিতে প্রকাশ পায় পরবর্তীকালে। এত কম বয়সে মারা গেছিল? টমের মনটা খারাপ হয়ে গেল। যাগ্গে, প্ল্যানচেটের কথা জেনে সময় নষ্ট করছিস কেন? অঙ্কটা হলো। স্কুল থেকে ফিরে টম বাড়ির কাছেই একটা ছোট মাঠে ক্রিকেট খেলতে যায়। টমের একটা ক্রিকেট টিম আছে। সেই টিমে রয়েছে টমের বয়সী আর ওদের থেকে ছোট ছোট ছেলেরা। টিমটা টমই তৈরি করেছিল, পাড়ার ছেলেদেরকে সঙ্গে নিয়ে। তাতে অভ্র, বাবুয়া, প্রদীপ, নিতাই, রানা, শিবু আর সেলিম খেলে। টম আর বাবুয়াই শুধু এক বয়সী, দুজনই ক্লাস 8-এ পড়ে। বাকিরা সবাই টমেদের থেকে ছোট। ছোট মানে কেউ ক্লাস 6-এ পড়ে, কেউ বা 7-এ। অভ্র আর প্রদীপ ক্লাস 7-এ, বাকিরা 6-এ। শুধু নিতাই ছাড়া। নিতাই সব থেকে বড়, বোধহয় টমের থেকেও বছর 2-এর বড় হবে। পড়াশোনা করে না, গরিব ছেলে, বাউন্ডুলে টাইপ। খালি গায়ে খালে পুকুরে ছিপ নাচিয়ে বেড়ায় আর মাছ ধরে। নিতাইকে টিমে নেবার ব্যাপারে অনেকেরই বেশ আপত্তি ছিল, তবে টম একটু দয়াপরবশ হয়ে টিমে জায়গা দিয়েছে। প্রথম প্রথম যখন টমেরা খেলতে খেলতে বল ঝোপে ঝাড়ে পড়ে যেত, তখন নিতাই কুড়িয়ে আনত। টমের ব্যাপারটা দেখে খারাপ লাগে। শুধু গরিব বলে টিমে চান্স পাবে না, তাই টমই তাকে দলে জায়গা দিয়েছে। তবে বাকিদের আপত্তি থাকলেও এ ব্যাপারে বাবুয়াও টমকে সাপোর্ট করেছে। না হলে নিতাইয়ের দলে জায়গা পাওয়া সত্যিই খুব মুশকিল ছিল। সবচেয়ে আপত্তি তুলেছিল অভ্র। অভ্র বললে ভুল বলা হবে, বলা ভালো অভ্রর মা। ওই নিতাইকে তোমাদের দলে নিলে কিন্তু আমার ছেলেকে তোমাদের সাথে খেলতে দেব না। অভ্রর মা মুখ ঝামটা দিয়ে কথাগুলো বলেছিল টমকে। কাকিমা, কাকিমা, আপনি একদম চিন্তা করবেন না। অভ্রর কোনো অসুবিধা যাতে না হয় সেদিকে আমি লক্ষ্য রাখবো। টম অনেক কাকুতি মিনতি করে আলটিমেটলি রাজি করিয়েছিল অভ্রর মাকে। আর হ্যাঁ, একটা কথা, আমার ছেলে যেন আগে ব্যাটিং পায় সেদিকে লক্ষ্য রাখবে। ঠিক আছে কাকিমা, কোনো চিন্তা করবেন না। অভ্রকে দলে নেওয়ার ব্যাপারে বাবুয়া প্রথম থেকেই আপত্তি জানিয়েছিল টমকে। দেখ, আমি বলি কি, অভ্রকে বাদ দিয়েই টিম বানানো হোক। ওর মাকে তো চিনিস, একটু কিছু পান থেকে চুন খসলেই সমস্ত জিনিসের জন্যে আমাদেরই দায়ী করবে। আরে আমাদের টিমে ছেলে কম, দেখছিস তো, সব মিলিয়ে 8 জন জোগাড় হয়েছে। তার মধ্যে যদি অভ্র বাদ চলে যায় তো টিমে আমাদের আর কটা ছেলে থাকবে বল? তুই অভ্রকে নিয়ে ভাবিস না তো ভাবিস না, আমি ঠিক ম্যানেজ করে নেব। নেহাত ব্যাট বল তোর, ওর একটাও যদি অভ্রর হতো তো আমি এই টিমে থাকতাম না। অভ্রকে টিমে নেওয়া নিয়ে অসম্মতি জানিয়ে বাবুয়া জবাব দিল। খেলার নিয়ম খুব সহজ ছিল। রান আউট নেই, ক্যাচ বা বোল্ড আউটই আউট। 6টা ইটের তৈরি উইকেটে বল লাগলে বা ইট পড়ে গেলে আউট। প্রত্যেকে 6 ওভার করে ব্যাট করার চান্স পাবে। তার মধ্যে যে সবচেয়ে বেশি রান করবে সেই হলো সেদিনের উইনার। সীমানার বাইরে মাটি ঘেঁষে বল ড্রপ না করে সীমানার বাইরে গেলে 6। বল মাঝে মাঝে 3তলা বাড়ির 1তলা বা 2তলা সিঁড়ি ঘরে উঠে যেত। সেখান থেকে বল পেরে আনা খুব বিশাল কোনো ব্যাপার নয়। শুধু বল ঝোপে পড়ে গেলে যে মেরেছে সেই তুলে আনবে। এই নির্ধারিত ওভারের মধ্যে যদি কেউ আউট হয়ে যায় তো সে পুরো 6 ওভার ব্যাট করার সুযোগ পাবে না। তবে এই নিয়মের ব্যতিক্রম ছিল শুধু একজন, দ্য ওয়ান অ্যান্ড অনলি অভ্র। তবে সে কথায় পরে আসছে। মাঠের একদিকে একটা পুকুর, আরেকদিকে বেশ কিছুটা জঙ্গল মতো। ঠিক জঙ্গল বললে ভুল হবে, ঝোপঝাড় আর পানা ভর্তি জলা জায়গা, সাপখোপ থাকার উপযুক্ত পরিবেশ। মাঠের পেছনের দিকে আরেকটা পুকুর,
খেলতে খেলতে অনেক সময় বল এই পুকুরগুলোতে পড়ে যেত। তখন ঢিল মেরে মেরে অথবা লাঠির সাহায্যে সেই বল তুলতে হতো। আর মাঠের সামনের দিকে ছিল 3টে বাড়ি, একটা 3তলা বাড়ি আর তার পাশেই একটা 1তলা। 1তলা বাড়িটাকে বাড়ি বলা ভুল হবে, ইটের কাঠামো ছাড়া আর কিছুই নয়। কোনো এক সময় বাড়িটা তৈরি করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু তারপর থেকে বাড়িটা ওইভাবেই পড়ে আছে, ইট বার করা কঙ্কাল একটা। আর তার ঠিক পাশেই হলো অভ্রদের বাড়ির পেছন দিক। বাড়ির পেছনের দরজার সিঁড়িতে বসে অভ্রর মা টমেদের খেলা দেখেন। অবশ্য খেলা দেখে বললে ভুল বলা হবে, বলা যায় ছেলের ওপর লক্ষ্য রাখেন। কেউ যেন না তার ছেলের ওপর অবিচার না করে সেটা দেখেন। একটা উদাহরণ দেওয়া যাক, ধরা যাক টম বল করেছে আর অভ্রর খোঁচা মারা বল ক্যাচ হয়ে সোজা রানার হাতে। সবাই চেঁচিয়ে উঠল আউট বলে। অমনি অভ্রর মা বাঁচখাই গলায় চেঁচিয়ে উঠল, আমার ছেলেকে ছোট পেয়ে তোরা যা ইচ্ছে তাই করবি? কি ভেবেছিসটা কি? পরিষ্কার নো বল ছিল, ও কোনো মতেই আউট হয়নি। ব্যাস, সবাই বেজার মুখ করে আবার ফিল্ডিং করতে শুরু করলো। তবে বেশি দূর গড়াতো না। 2-4টে বল করার পরেই ইটের তৈরি উইকেটে লেগে আবার অভ্র আউট হয়ে যেত। অভ্রর পরিত্রাতার ভূমিকায় আবারও উঠে আসতো অভ্রর মা। বল মাটি ঘেঁষে হয়েছে, এই বলে অভ্র আউট হবে না। এই রকমভাবে 4-5 বার আউট হবার পরও 6 ওভার পুরোপুরি কমপ্লিট হবার পরে তবেই অভ্রর হাত থেকে ব্যাট অন্যদের হাতে যেত। তবে অভ্রর মা সারাক্ষণ বসে খেলা দেখতো না মোটেই। যতক্ষণ অভ্র ব্যাটিং করতো ততক্ষণই। তারপরে কেউ ব্যাটিং পেল কি পেল না তাতে অভ্রর মার অত মাথা ব্যথা ছিল না। তবে এই ব্যাপারটা নিয়ে প্রত্যেকের মধ্যে ভেতরে ভেতরে একটা অসন্তোষ ছিল। কিন্তু খেলার একমাত্র দর্শক হিসেবে অভ্রর মা গ্যালারিতে, মানে অভ্রদের বাড়ির পেছনের দরজার সিঁড়িতে বসে থাকায় কেউ কিছুই মুখ ফুটে বলতে পারতো না। একদিন অভ্র একটা রাবার ডিউস বল এনে বলল, আজ এই রবার ডিউজেই খেলা হবে। আমার বাবা কাল শিয়ালদা থেকে কিনে এনেছে। এতদিন তোরা ক্যাম্বিস বলে খেলেছিস, এবার রবার ডিউজে খেলার মজাটা দেখ। সত্যিই তাই। এতদিনে টমেরা টেনিস বলে খেলে এসেছে, কিন্তু এই রাবার ডিউসকে বাগে আনা বেশ শক্ত। বল বেশ লাফাচ্ছে, ব্যাটে লাগলে যেমন গতি পাচ্ছে বল, তেমনি না লাগলে সোজা ইটের উইকেট ভেঙে দিচ্ছে। আর হাতে পায়ে লাগলে তো কথাই নেই, ব্যথা নিয়ে শুয়ে পড়ছে কেউ কেউ, পটাপট আউট হচ্ছে। কেউ 6 ওভার দাঁড়াতেই পারছে না। 1 ওভার কি ম্যাক্সিমাম 2 ওভারের মধ্যেই আউট হয়ে যাচ্ছে। এক্সেপশন একজনই, সেটা অভ্র। কারণটা আর বলে দিতে হবে না আশা করি। টম এতক্ষণ বোলিং আর ফিল্ডিং করছিল, কিন্তু এতক্ষণ ধরে দেখে দেখে বেশ খেলাটা ধরে ফেলেছিল। কতটা বল মাটিতে পড়ে লাফাবে আর কখন স্ট্রাইক করতে হবে সে বুঝে নিয়েছিল। তাই খেলার একদম শেষে টমের ব্যাটিংয়ের টান যখন এলো তখন প্রায় সন্ধে হয়। প্রথম 3টে বল টম খুব বুঝে শুনে খেলল, কিন্তু তার পরের বলে টম মারার লোভ আর সামলাতে পারল না। সপাটে ব্যাট ঘুরিয়ে মারল বাঁদিকে। বল সোজা উড়ে বাউন্ডারির ওপারে। সাধারণত ব্যাটসম্যান বাউন্ডারির ওপারে বল মারলে খুশিতে ডগমগ হয়ে ওঠে 6 মারার আনন্দে, কিন্তু টমের বুক দুড়ুদুড়ু করতে লাগলো, কারণ বল সোজা গিয়ে পড়েছে মাঠের যেদিকে ঝোপঝাড় আর জলা জায়গা আছে সেখানে। এদিকে সন্ধে হয়ে আসছে। বল বেশ কিছুক্ষণ খোঁজার পরই বোঝা গেল সেদিনের মতো এই বল খোঁজা সম্ভব নয়। সন্ধে হয়ে গেছে, দেখা যাচ্ছে না কিছুই। অভ্র কান্নাকাটি অলরেডি শুরু করে দিয়েছে। আমার বাবা অনেক টাকা দিয়ে ওই বল কিনে দিয়েছে, এই বল আমার ফেরত চাই। টমেরও বেশ কান্না পাচ্ছে। এবারে কি হবে? অভ্রর মা তো আর ছেড়ে কথা কইবে না। কি দরকার ছিল অমন উঁচু করে বলটা মারার? কেন আর একটু লোভ সামলানো যেত না? এই জন্যই বলে লোভে পাপ, পাপে মৃত্যু। টম আর বাবুয়া অনেক করে বোঝালো অভ্রকে যেন বল হারানোর ব্যাপারটা না বলে ওর মাকে। ঠিক হলো, কাল সকালে এসেই নিতাই বল খোঁজা শুরু করবে।
এমনিতেও কাল টমেদের ছুটি, ভোট আছে বলে স্কুলগুলোতে ছুটি দিয়েছে। শুধু তাই নয়, টম, বাবুয়া, রানা, সেলিম, অব্র সবাই চলে আসবে বল খুঁজতে। সারা রাত টেনশনে টমের প্রায় ঘুম এলো না। ভোর হতে না হতেই নিতাইকে সঙ্গে নিয়ে টম চলল বল খুঁজতে। ধীরে ধীরে বাবুয়া, সেলিম, রানা, অব্র সবাই এসে যোগ দিল তাদের খোঁজাখুঁজিতে। নিতাই একটা গামছা পরে নেমে পড়ল পানা ভর্তি জংলা ডোবায়। টেনিস বল হালকা হওয়ায় ভেসে থাকে, কিন্তু রাবার ডিউস ভারী, জলে পড়লেও প্রায় ডুবন্ত অবস্থায় ভাসে। পরিষ্কার জলের ওপর থেকেই দেখে বোঝা মুশকিল, আর এ তো জংলা ডোবা, আর পাঁকের মধ্যে যদি ঢুকে গিয়ে থাকে তাহলে তো কথাই নেই। এই জংলা ডোবার মধ্যে খুঁজে খুঁজে বল বের করার সাহস একমাত্র নিতাইয়ের আছে, কিন্তু তন্ন তন্ন করে খুঁজে ফেলেও বল বেরোলো না। শীতকালের সকালেও টমের কপাল দিয়ে দরদর করে ঘাম পড়ছে টেনশনে। আর্যকে মাঝে মাঝে অব্রর প্রতিক্রিয়াও দেখছে। মনে মনে টম ভগবানকে ডেকে চলেছে, হে ভগবান, ভগবান অভ্রর বল খুঁজে দাও, আমি তোমার রোজ পুজো করব। কিন্তু আজ যেন ভগবানও বিরূপ। নিতাই অনেক খোঁজাখুঁজির পর কাদা মেখে উঠে এলো সেই জংলা থেকে। না রে, পেলাম না। পাশ থেকে অব্র চেঁচিয়ে কেঁদে উঠে শাসানোর ভঙ্গিতে বলে উঠল, বল হারিয়ে গেছে, মাকে বলে দেবো। টমদা, টমদা যে করে হোক আমার বল খুঁজে এনে দাও। টম চোখ বুজে দেখতে পাচ্ছে অব্রর ক্রুদ্ধ মাকে। কপাল থেকে ফোঁটা ফোঁটা ঘাম গড়িয়ে মুখের ওপর পড়ছে। বেশ বুঝতে পারছে টম। কি কুক্ষণেই যে অভ্রর বল নিয়ে খেলা শুরু করেছিলাম। মনে মনে ভাবে টম। পাশ থেকে বাবুয়া টমের কানে কানে ফিসফিস করে বলে উঠল, এবারে কি করবি? হঠাৎ বিদ্যুৎ চমকের মতো আইডিয়া খেলে গেল টমের মাথায়। অস্ফুটে বলে উঠল, প্ল্যানচেট। প্ল্যানচেট? সেটা আবার কি? বাবুয়ার প্রশ্নের সাথে সাথে রানা, অব্র, সেলিম, প্রদীপ সবাই টমের দিকে তাকালো। মানে মৃত মানুষের আত্মাকে ডেকে আনা। আরে আমার বাবার কলেজের এক কলিগ এই প্ল্যানচেটের মাধ্যমেই তো জানতে পেরেছে তার ছেলে উচ্চ মাধ্যমিকে কত পাবে। সবাই অবাক হয়ে তাকাতেই টম প্ল্যানচেটের পুরো ব্যাপারটা খুলে বলল। অভিজিৎ তার রেজাল্ট জানা থেকে শুরু করে কীভাবে প্ল্যানচেট করে, কাদের কাদের কী ভূমিকা পালন করতে হয়, প্ল্যানচেট করার জন্য কি কি সামগ্রী লাগে, সব ডিটেলসে জানায় টম। বিভিন্ন সময় বাবাকে খুঁচিয়ে খুঁচিয়ে এতদিনে টম যা জেনেছে প্ল্যানচেটের ব্যাপারে সব খুলে বলল বাকিদের। আমরা যদি প্ল্যানচেটে রবীন্দ্রনাথকে ডেকে বল ফেরত চাইতো, হারানো বল পেয়ে যাব। বল ফেরত না দিলেও যদি বলে দেন বলটা ঠিক কোথায় আছে তাহলেও হবে, আমরা খুঁজে নিব। আর একটু হেল্প রবীন্দ্রনাথ আমাদের করবেনি, সেই বিশ্বাস আমার পুরোপুরি আছে ওনার উপর। এতক্ষণ বাদে সবার মুখে একটা আশার আলো ফুটে উঠল এই ফুল প্রুফ আইডিয়াটা শুনে, শুধু একজন ছাড়া। আত্মা ডাকা মানে ভূত? ওরে বাবা রে, না 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 না, আমার ভূতে ভীষণ ভয়। আমি রাতে পেচ্ছাপ করতে উঠলেও মাকে ডেকে বাথরুমে নিয়ে যাই। আমি পারবো না প্ল্যানচেট করতে। অভ্র কেঁদে উঠে জবাব দিল, তুই তোর বল ফেরত চাস কি চাস না? বাবুয়া মুখিয়ে প্রশ্ন করল অভ্রকে। চাই তো। তাহলে প্ল্যানচেটে তুইও থাকবি। বাবুয়া জবাব দেয়, ও বাবুয়াদা, ও টমদা, আমাকে বাদ দিয়ে তোমরা প্ল্যানচেট করো গো। আরে তাতে কোনো প্রবলেম হতো না রে, কিন্তু বলটা যেহেতু তোরই হারিয়েছে তাই মিডিয়ামকে প্রশ্নটা তোকেই করতে হবে। আমরা করলে ফল পাবো না। টম আশ্বাস দেয় অভ্রকে। আর তাছাড়া আমরা সবাই তো থাকবো, ভয় কিসে? অনেক কষ্টে অভ্রকে রাজি করানো হলো, কিন্তু বাবুয়া বলে উঠল, সে তো বুঝলাম, বলও না হয় পাওয়া যাবে প্ল্যানচেট করে, কিন্তু করবোটা কোথায়? আমার মাথায় একটা প্ল্যান আছে। বাবা মার ঘন্টা খানেকের মধ্যেই ভোট দিতে বাড়ি থেকে বেরিয়ে যাবে। মোটামুটি ঘন্টা 2-3 আগে ফিরবে না। ওই সময়টাকেই আমাদের ইউটিলাইজ করতে হবে প্ল্যানচেটের জন্য।
আমার পড়ার ঘরেই আমরা বসবো প্ল্যানচেটের। জিনিসপত্র বেশি কিছু লাগবে না, শুধু একটা মোমবাতি ছাড়া। মেঝের ওপরেই গোল হয়ে বসে পড়বো আমরা সবাই, মোমবাতি মাঝখানে জ্বলবে। টম বলে ওঠে। বাবা মা ভোট দিতে বেরিয়ে যেতেই টমের পরামর্শ মতো সবাই টমের পড়ার ঘরের মেঝেতে গোল হয়ে বসে পড়ল। মাঝখানে একটা মোমবাতি জ্বালিয়ে রাখা হলো, আর ঘরের সব দরজা জানলা বন্ধ করে দেওয়া হলো। ঠিক হলো রবীন্দ্রনাথের আত্মাকেই ডাকা হবে। আত্মা হিসেবে রবীন্দ্রনাথকে বেছে নেওয়ার পেছনে প্রধানত দুটো কারণ। এক, অভিজিৎদার কেসেও রবীন্দ্রনাথকে ডাকা হয়েছে, আর মোটামুটি ঠিকঠাকই জবাব দিয়েছেন। তাই রবীন্দ্রনাথের ব্যাপারটা ফুল প্রুফ, সাকসেস পাওয়ার চান্সও 100%। দুই, কবি মানুষ, আত্মভোলা ভালো লোক, বাচ্চারা ডেকে প্রশ্ন করছে জানলে তিনি তাদেরকে বলহীনভাবে ফেরাবেন না। আহ্বায়ক অব্র ছাড়া আর কেউ হতে পারে না। অব্রর একদিকে টম, অন্যদিকে বাবু। ভয় পাবি না অভ্র, সাহস করে শুধু প্রশ্নটা জিজ্ঞেস করবি। আর বেশি কিছু তো জিজ্ঞেস করার নেই, শুধু জিজ্ঞেস করবি আমার রবার্ট ডিউজ বলটা কোথায় হারিয়েছে। টম অভয় দিল অব্রকে। শোন, রবীন্দ্রনাথকে খুশি করার জন্য তার আগে শুরুতে দু একটা কথা বলে নিবি। কবি মানুষ তো, নিজের প্রশংসা শুনলে খুশিই হবে। বলবি, কবিগুরু আমি তোমার ভক্ত, দরকার হলে ভগবান তুমি যুগে যুগে দূত পাঠিয়েছ বারে বারে বলে না হয় 2 লাইন আবৃত্তি করে দিবি। অব্র হাঁ করা বোয়াল মাছের মতো খাবি খেয়ে বলল, কি আবার আবৃত্তিও করতে হবে? আমার সব গুলিয়ে যাচ্ছে গো, কিচ্ছু মনে পড়ছে না। আহা, ঠিক আছে ঠিক আছে, আমরা আছি কি করতে। আরে সেরকম দরকার হলে আমি না হয় তোকে ধরিয়ে দেব, প্রম্পট করব। টম অভয় দেয় অভ্রকে। সব ব্যবস্থা হয়ে গেল, শুধু সমস্যাটা হলো কে মিডিয়াম হবে তাই নিয়ে। মিডিয়াম হওয়া মানেই তার ওপরে আত্মা ভর করবে, এই রিস্কি ব্যাপারটায় কেউই রাজি হলো না। শেষে টমই তার সমাধান দিল। রবীন্দ্রনাথের যাকে ভালো লাগবে তাকেই মিডিয়াম হিসেবে বেছে নেবেন। ব্যাপারটা ওনার উপরেই না হয় ছেড়ে দেওয়া যাক। সবাই এবার মন দিয়ে ওনাকে ডাকি চ। আধ ঘন্টা কেটে গেছে, সবাই পিন ড্রপ সাইলেন্ট, কিন্তু রবীন্দ্রনাথের আসার নাম নেই। এবারে 2-1 একটু উসকুস করছে। অব্র থাকতে না পেরে ফিসফিস করে বলল, আর কতক্ষণ? ঠিক সেই সময় হঠাৎ দেখা গেল বাবু একটু অস্বাভাবিকভাবে দুলে উঠল, আর তার পরক্ষণেই মোমবাতির আলোটা হঠাৎ হাওয়ায় নিভে গেল। কিন্তু এই বন্ধ ঘরে হঠাৎ হাওয়া এলো কোত্থেকে? আমি এসেছি। গলাটা অনেকটা বাবুয়ারি মতো, কিন্তু নাকি নাকি সুরে কথা বলছে কেন? আত্মা কি ভূত? হতে পারে, তবে রবীন্দ্রনাথের গলাটাও একটু নাকি নাকি মতোই বটে। টম মনে মনে ভাবল, টমের বাবা একবার অরিজিনাল রবীন্দ্রনাথের আবৃত্তি করা একটা ক্যাসেট এনেছিল, তাতে রবীন্দ্রনাথের গলাটা অবশ্য এরকম নাকি নাকিই শোনাচ্ছিল। টম অব্রকে গুঁতো মেরে ফিসফিস করে বলল, এই কথা বল না আত্মার সাথে, চুপ করে আছিস কেন? টমের শেখানো পরামর্শ মতো অব্র বলে উঠল, কবিরাজ, আমি আপনার ভক্ত। টম পাশ থেকে অব্রকে গুঁতো মেরে ফিসফিস করে বলল, আরে কবিরাজ নয় রে, কবিগুরু কবিগুরু। কবিরাজ কেন রে হতভাগা? ডাক্তার, বদ্যি, হাকিম, যা মনে হয় তাই বল। সহজে এসে গেছি বলে তোরা ধরাকে সরা জ্ঞান করছিস। টম পাশ থেকে অব্রকে গুঁতো মেরে ফিসফিস করে বলল, আরে তুই রাগিয়ে দিচ্ছিস কেন রবীন্দ্রনাথকে? এক্ষুনি কবিতা বলে শান্ত কর। কবিগুরু, আমি আপনার কবিতা খুব ভালোবাসি। তাই নাকি? তা একটা বল তো দেখি শুনি। অব্র একটু ইতস্তত করে উঠল। বাবুদের তালপুকুরে হাবুদের ডাল কুকুরে সে কি বাস করলে তারা বলে
থাম, একটু দাঁড়া। টম আবার গুঁতো মেরে বলল, সর্বনাশ, তুই এ কি বলছিস? আরে এ তো নজরুলের কবিতা। তুই তো শুধু শুধু রবীন্দ্রনাথকে রাগিয়ে দিচ্ছিস। নামদোবাজি হচ্ছে, এমন কবিতা আমি আবার কবে লিখলুম? অব্র এবার কাঁদো কাঁদো গলায় বলল, কবিগুরু, আমার ভুল হয়ে গেছে। আসলে অনেক কবিতা পড়েছি তো, তাই একটু ভুল হয়ে গেছে। আপনি আমাকে অন্য কবিতা ধরুন, ঠিক ঠিক পারবো। তাই নাকি? পুরাতন ভৃত্য পড়েছিস? হ্যাঁ হ্যাঁ কবিগুরু। বল তো দেখি 2 লাইন। অব্র খানিকক্ষণ খাবি খেয়ে বলল, এখন ঠিক মনে পড়ছে না, তবে আমার মা জানে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা বল তো, কি লিখে আমি নোবেল প্রাইজ পেয়েছিলাম? অব্র একটু ইতস্তত করে বলল, নামটা ঠিক মনে আসছে না, কিন্তু আমার মা জানে। আচ্ছা, সবচেয়ে সোজা প্রশ্ন করছি, বল দেখি আমার জন্মদিন কবে পালন করা হয়? এমনিতেই অব্র ঘাবড়েছিল, কিন্তু এই সহজ প্রশ্ন শুনেও অব্র ভ্যাবাচাকা খেয়ে বলল, মনে পড়ছে না, বোধহয় জানুয়ারি মাসে। ডেটটা ঠিক মনে পড়ছে না। আমার মা জানে। হতভাগা, সব যদি তোর মাই জানে তো তুই কি জানিস রে হতচ্ছাড়া? অব্র এবার ভ্যাঁ করে কেঁদে ফেলল। আমার আর কিচ্ছু চাই না, শুধু আমার বল খুঁজে দাও। কি খুঁজে দেব? বল, আমার রবার্ট ডিউস বল। এই এই টমদা এমন জোরে মেরেছে যে বলটা কোথায় পুড়েছে আমরা কেউ খুঁজে পাচ্ছি না। হতচ্ছাড়া, একটা সামান্য বল খোঁজার জন্য তোরা আমার আত্মাকে ডেকে এনেছিস? আত্মা নিয়ে ছেলে খেলা? ওরে, আত্মা কি এতই সস্তা? যখন যা কিছু মনে হবে তার জন্য আমায় ডেকে নিবি? কেন, তোর বাপকে বললে আরেকটা বল কিনে দিত না? আমি এক্ষুনি সাপ দিয়ে তোকে ভস্ম করে দেব। না না, আমায় মেরে পেলো না। আমি আর বল চাইবো না, আমি কথা দিচ্ছি। অব্র চেঁচিয়ে কেঁদে উঠল। খেলতে খেলতে বল হারাতেই পারে, তার জন্য তুই অন্যের ঘাড়ে দোষ দিবি? হঠাৎ দুম করে একটা আওয়াজ এলো, আর অব্র কাঁদতে কাঁদতে চেঁচিয়ে উঠল, ওরে বাবা রে, রবীন্দ্রনাথ আমার পিঠে কিল মারছে রে। আমি কারোর নামে দোষ দেব না, আমায় ছেড়ে দাও। এরপরই একটা ধপ করে আওয়াজ হলো। টম দৌড়ে উঠে দরজা জানলা খুলে দিতেই দেখা গেল বাবুয়া অজ্ঞান হয়ে মেঝেতে পড়ে আছে। আর অভ্রর অবস্থা সত্যিই খারাপ, সে প্যান্টে ইয়েও করে ফেলেছে। টম বাইরে থেকে একটু জল নিয়ে এসে বাবুয়ার চোখে মুখে জলের ঝাপটা দিতেই একটু একটু করে চোখ মেলে তাকিয়ে বাবুয়া বলে উঠল, আমি কোথায়? টমেরা সবাই প্ল্যানচেটের ব্যাপারটা বাবুয়াকে মনে করাতেই বাবুয়া বলে উঠল, বল পাওয়া গেছে? অভ্র চোখ মুছে জবাব দিল, ছেড়ে দাও বলের কথা, বাবাকে বলবো আরেকটা বল কিনে দিতে। বাবুয়া আর চোখে একবার টমের দিকে তাকাতেই টম ফিক করে হেসে ফেলল।